মাঝ সমুদ্রের নিকষ কালো অন্ধকার, আর তার মাঝেই ভাসমান এক আলোর শহর। নতুন বছরকে স্বাগত জানানোর উদ্দাম উল্লাস কিভাবে চোখের পলকে একটা জীবন্ত নরকে পরিণত হতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না। একটা চোখ বন্ধ করে ভাবুন তো, একটা দানবীয় ঢেউ এসে আপনার পুরো পৃথিবীটাকে এক ধাক্কায় উল্টে দিল। বাঁচার সমস্ত রাস্তাই বন্ধ, মাথার উপরে ছাদটাই এখন পায়ের তলার মেঝে, আর চারপাশ থেকে তেড়ে আসছে ঠান্ডা নোনা জলের স্রোত। প্রকৃতি আর মানুষের অহংকারের এই ভয়ঙ্কর লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে? গল্পের শুরুতে আমরা দেখতে পাই সমুদ্রের মাঝে অতিকায় একটা জাহাজ, টাইটানিকের থেকেও অনেক বড়, বিশাল আকৃতির, আর যাতে ছিল প্রায় কয়েক হাজার যাত্রী। গ্রিক মাইথোলজি অনুসারে পসাইডন ছিলেন সমুদ্রের দেবতা, আর তারই নাম অনুসারে এই জাহাজটির নাম রাখা হয়েছিল পসাইডন। জাহাজটি ছিল একটি ক্রুজ শিপ, আর সেখানে ছিল বহু বিলাস বাসনের ব্যবস্থা, লিফট থেকে শুরু করে সুইমিং পুল সহ সমস্ত রকম সুযোগ সুবিধা। আর সেদিন ছিল 31st নাইট। স্বাভাবিকভাবেই সেখানে সবাই নিউ ইয়ার সেলিব্রেট করতে জড়ো হয়েছিল। সবাই যখন খুব আনন্দে পার্টি করছিল, কেউ কেউ নাচা গানায় মত্ত হয়ে, কেউ জুয়ার আসরে ব্যস্ত হয়ে, সবাই যখন নিজের মতো করে আনন্দে সময় কাটাচ্ছিল, তখন কেউ ভাবতেও পারেনি এই আনন্দের মধ্যেই তাদের জীবনে সর্বনাশ নেমে আসতে চলেছে, যা ভাবলেই শিহরণ জেগে ওঠে। হঠাৎই জাহাজের কেবিনে একটা শব্দ শুনতে পেয়ে ক্যাপ্টেন চমকে যায়। সে ভাবে যে ইঞ্জিনে হয়তো একটা গন্ডগোল হয়েছে, তাই সে কো ক্যাপ্টেনদেরকে বলে ওটা চেক করো। কো ক্যাপ্টেনরা যখন জানায় যে ইঞ্জিন ঠিক আছে, তখন ক্যাপ্টেন বুঝতে পারে নিশ্চয়ই কোনো বিপদ আসতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই তার এই ধারণা সত্যি বলে প্রমাণিত হয়। সে দূরবীনে চোখ রেখে দেখতে পায় এক বিশাল সামুদ্রিক ঢেউ তাদের দিকে এগিয়ে আসছে, আর সে এক মুহূর্ত সময় নষ্ট না করে জাহাজটিকে ডান দিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু এত তাড়াতাড়ি কোনোভাবেই জাহাজ ঘুরিয়ে নেওয়া সম্ভব হয় না, আর ক্যাপ্টেন খুব তাড়াতাড়ি বুঝতে পারে যে খুব শিগগিরই ওই ঢেউটি এসে জাহাজের উপর আছড়ে পড়বে। তাই সে জাহাজের ইমার্জেন্সি বাটন চেপে অ্যানাউন্স করে সবাইকে বলে, একটু পরেই আমাদের সাথে একটা বড় দুর্ঘটনা ঘটতে চলেছে, আর তাই যে যেখানে আছো সবাই সাবধান হয়ে যাও। এটা শুনে সবাই যখন পরিস্থিতি বুঝতে পারে, তখন সবাই ভয় পেয়ে যায় এবং এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কিন্তু কেউই বুঝতে পারছিল না কোথায় গিয়ে আশ্রয় নেবে। ওদিকে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা এতটাই বেশি ছিল যে চাঁদও তার পিছনে ঢাকা পড়ে গিয়েছিল। একটু একটু করে সেই ঢেউ এগিয়ে আসতে থাকে এবং ক্রমে তার জাহাজের উপর আছড়ে পড়ে। আর সেই ধাক্কা এতটাই ভয়ানক ছিল যে কিছু লোক তো ওই ঝটকাতেই মারা যায়, আর কয়েক মুহূর্তের মধ্যে সেই বিশাল জাহাজটিও পুরোপুরি উল্টে যায়। জাহাজের সব জিনিসপত্র এদিক ওদিক ছিটকে যেতে থাকে। কিছু লোক তো উপর থেকে পড়ে মারা যায়। কিছুক্ষণ পর জাহাজের কিচেনে গ্যাস চেম্বার ব্লাস্ট করে, তার ফলে পুরো কিচেন ও শেফরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তার সাথে জাহাজটির কন্ট্রোল রুমে জল ঢুকে যাওয়ার জন্য ওখানের অফিসাররাও মারা যায়। জাহাজের ভিতরের দৃশ্য এতটাই মর্মান্তিক ছিল যে মুভিটি না দেখলে আপনি বিশ্বাসও করতে পারবেন না। অন্যদিকে জাহাজের হলের দিকে চোখ যায়। ওখানে পার্টি হচ্ছিল। স্বাভাবিকভাবে ওখানে সব থেকে বেশি লোক উপস্থিত ছিল, আর সব কিছু লণ্ডভণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তখনই সেখানে একজন অফিসার আসেন আর ঘোষণা করেন যে সবার জন্য দুটি খবর আছে, ভালো আর একটা খারাপ। খারাপ খবরটি হলো, সুনামির মতো একটা ঢেউ এসে জাহাজে ধাক্কা খাওয়ার ফলে আমাদের জাহাজটা উল্টে গেছে, আর এখান থেকে কেউ বেরোতে পারবে না, কারণ এই জাহাজে বেরোনোর রাস্তা জলের মধ্যেই ঢুকে গেছে। ভালো খবরটি হলো, আমাদের অফিসাররা দুর্ঘটনা ঘটার আগেই রেস্কিউ টিমকে জাহাজের লোকেশন সেন্ড করে দিয়েছিল, আর তাই কিছুক্ষণের মধ্যেই রেস্কিউ টিম হেলিকপ্টার নিয়ে এসে পড়বে আর আমাদের রেস্কিউ করে নিয়ে যাবে। এরপর আমরা একজন লোককে দেখতে পাই যার নাম ছিল ডিলান। ডিলান আগে ইউএস নেভিতে ছিল। সে বুঝতে পারে যে জাহাজটি একদম মাঝ সমুদ্রের মধ্যে ফেসে গেছে। এখানে রেস্কিউ টিম এসে ওনাদেরকে উদ্ধার করে নিয়ে যেতে অনেক সময় লেগে যাবে, আর কোনো বেরোনোর রাস্তাও নেই। তাই সে সিদ্ধান্ত নেয় যে যা করার তাকেই করতে হবে। এটা ভেবে সে মেঝেতে পড়ে থাকা ডেড বডির কাছ থেকে ছুরি, টর্চ, এই ধরনের কিছু প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করা শুরু করে। একটু পর ওখানে একটা বাচ্চা ছেলে আসে। বাচ্চাটির নাম ছিল কর্নার। কর্নার তার কাছে জানতে চায় যে সে কি করছে। তখন ডিলান বলে, এখানে থাকলে আমরা কেউ বাঁচবো না, তাই আমি জাহাজ থেকে পালিয়ে যাওয়ার প্ল্যানিং করছি।
তখন কর্নার বলে, জাহাজ তো পুরোপুরি উল্টে গেছে, আর উপরে অর্থাৎ জাহাজের নিচ দিয়ে বেরোনোর তো কোনো রাস্তাই নেই। তখন ডিলান বলে, আমি একটা রাস্তা জানি, সেখান থেকে জাহাজের বাইরে বেরিয়ে যাওয়া যাবে। এটা শুনে কর্নার তার মাকে ডেকে নিয়ে আসে। কর্নারের মায়ের নাম ছিল ম্যাগি। ম্যাগি ডিলানকে জিজ্ঞাসা করে, আপনি কি সত্যিই জানেন এই জাহাজ থেকে বেরোনোর একটা রাস্তা আছে? ডিলান বলে, হ্যাঁ আমি জানি। তখন ওখানে রবার্ট নামের একটি লোক চলে আসে। রবার্ট সেখানে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। ম্যাগি তখন ডিলানকে জানায় যে জাহাজের একজন অফিসার সবাইকে এখানেই থাকতে বলেছে, কারণ কিছুক্ষণের মধ্যেই রেস্কিউয়ার্সরা এখানে চলে আসবে আর তাদেরকে রেস্কিউ করে নিয়ে যাবে। এমন সময় ওখানে নেলসন নামের একজন বয়স্ক লোক আসে। সে ম্যাগির কথা শুনে ফেলে আর বলে, আমি একজন আর্কিটেক্ট, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এই জাহাজটা এমনভাবে বানানোই হয়নি যেটা উল্টোভাবে বেশিক্ষণ ভেসে থাকতে পারবে। তাই আমরা যদি এখানেই দাঁড়িয়ে থাকি তাহলে আমরা কিছুক্ষণের মধ্যেই জলে ডুবে মারা যাব। এরপর রবার্ট ডিলানকে বলে, তুমি কি জানো ডিস্কো যাওয়ার রাস্তা কোন দিকে? আসলে আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, শেষবার যখন ওর সাথে আমার দেখা হয়েছিল তখন ও ওখানেই ছিল। আমি তোমার সাথেই যাব, কিন্তু তার আগে আমি আমার মেয়েকে খুঁজে বার করব। প্লিজ আমাকে হেল্প করো আর আমাকে শর্টকাট কোনো রাস্তা বলে দাও। তখন ডিলান বলে যে আমি কোনো শর্টকাট রাস্তা চিনি না। তখন রবার্ট একজন ওয়েটারকে ডেকে বলে, তুমি যদি আমাকে ডিস্কো যাওয়ার শর্টকাট রাস্তা দেখিয়ে দিতে পারো, তুমি সারা বছরে যে টাকা ইনকাম করো আমি তার ডবল টাকা তোমাকে দেবো। এটা শুনে ওয়েটার প্রথমে রাজি হয়নি। সে বলতে থাকে সেই রাস্তা দিয়ে গেলে মৃত্যু অবধি হতে পারে, কিন্তু অনেক জোড়াজোড়িতে অবশেষে সে রাজি হয়ে যায়। তাই তারা সবাই একসাথে উপরের দিকে যেতে শুরু করে। আসলে তাদের প্ল্যানটা ছিল এরকম যে জাহাজটা উল্টে যাওয়ার ফলে জাহাজের নিচের দিকটা এখন উপরের দিকে রয়েছে, আর জাহাজের নিচের দিকে যে প্রপেলার থাকে তার নিচে একটি এমার্জেন্সি গেট আছে। কোনোভাবে যদি তারা সেখানে পৌঁছে যেতে পারে তবে সেখান থেকে তারা নিশ্চিত বাইরে বেরিয়ে যেতে পারবে। ওদের উপরে যেতে দেখে জাহাজের ক্যাপ্টেন বলতে থাকে ওরা নিতান্তই আহাম্মক যে ওরা উপরে উঠতে যাচ্ছে, কারণ উপরে স্বয়ং মৃত্যু ওদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। তার সাথে হলের সমস্ত দরজা যেন বন্ধ করে দেয় যাতে কোনোভাবেই জল ঢুকতে না পারে। একটু পরে ডিলানরা স্টাফ রুমে চলে আসে। সেখানে এসে তারা দেখে মৃতদেহ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তারা এটাও বুঝতে পারে যে সেখান থেকে বেরোনোর সব গেটই বন্ধ। অনেক কষ্টে তারা লিফটের একটা গেট খোলে, কিন্তু তারা দেখতে পায় সেখানে কোনো লিফটই নেই, সেই লিফটটা অনেক উপরে আটকে গেছে। তখন তারা স্টিলের বেঞ্চের সাহায্যে উপরে ফ্লোরে উঠতে থাকে। একজন আরেকজনের হাত ধরে ঝুলে উপরে ওঠার চেষ্টা করতে থাকে। তারা সবার শেষে ছিল নেলসন আর সেই ওয়েটার। নেলসন যখন ডিলানের হাত ধরে উপরে উঠছিল তখন হঠাৎ করেই বেঞ্চটি ফসকে নিচে পড়ে যায়, আর ওয়েটার ছেলেটি নেলসনের পা ধরে ঝুলতে থাকে। তারা ঝুলে উপরে ওঠার অনেক চেষ্টা করছিল, আর তখনই উপরে আটকে থাকা লিফট নিচের দিকে নামতে শুরু করে। এটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। ডিলান নেলসনকে বলে, আমি একা তোমাদের দুজনকে উপরে তুলতে পারবো না, যদি তুমি ওকে ছেড়ে না দাও তাহলে তোমরা দুজনেই মারা যাবে। এটা শুনে কোনো উপায় না পেয়ে নেলসন তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর সঙ্গে সঙ্গে সেই ওয়েটার ছেলেটি নিচে পড়ে যায় এবং ওখানেই তার মৃত্যু হয়। আর বৃদ্ধ মানুষটি উপরে উঠে আসার পরেই লিফট দ্রুত গতিতে নিচে নেমে আসতে থাকে, আর বিশাল বড় একটা ব্লাস্ট হয় আর একটা আগুন চারিদিকে ছড়িয়ে যেতে থাকে। আগুনের থেকে বাঁচতে ওরা তাড়াতাড়ি লিফটের দরজা বন্ধ করে দেয়, এতে কোনো রকমে ওদের জীবন বেঁচে যায়। এরপর তারা ডিস্কো রুমের দিকে যেতে শুরু করে, কারণ ওখানেই বিজনেসম্যান ওর মেয়েকে শেষ দেখতে পেয়েছিল। ওর মেয়ের নাম ছিল জেনিফার। জেনিফারের সাথে ছিল ওর বয়ফ্রেন্ড ক্রিশ্চিয়ান। তাদের সাথে ছিল এলিনা নামে একটি মেয়ে ও লাকি নামের একটি মাতাল লোক। আসলে ক্রিশ্চিয়ানের পা ভিজে লাইটের স্ট্যান্ডে ফেসে গিয়েছিল। তারা সবাই মিলে তাকে সেখান থেকে রেস্কিউ করছিল। অনেকক্ষণ চেষ্টা করার পর তারা ক্রিশ্চিয়ানকে রেস্কিউ করে নেয়। ক্রিশ্চিয়ানকে তারা ফার্স্ট এড দেয় এবং সবাই মিলে উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আবার তাদের সমস্ত রাস্তা ব্লক হয়ে যায়। অনেক কষ্টে তারা একটাই রাস্তা খুঁজে পায়, সেখানে তাদের একটি ভাঙা লিফটের রড বেয়ে অন্যদিকে পার হতে হতো। এরপর তারা এক এক করে জীবনের ঝুঁকি নিয়ে সেটা পার করতে থাকে। এমন করে 5 জনই রেলিংয়ের অন্যদিকে চলে যায়। এবার জেনিফারের টার্ন আসে, কিন্তু লাকি অর্থাৎ সেই মাতাল লোকটি তাকে বাধা দেয়, আর সে ঠিক করে সে আগে যাবে। লাকি যখন ওই রেলিংয়ের মিডিলে ছিল তখনই হঠাৎ করে জাহাজের একটা বড় ইঞ্জিন ওপর থেকে তার গায়ের উপর এসে পড়ে। এর ফলে রেলিংটি ভেঙে নিচে পড়ে যায় আর লাকিও মারা যায়। এর সাথেই ইঞ্জিন রুমে রাখা তেলের ট্যাঙ্কারগুলো ফেটে যেতে থাকে।
এবং প্রচুর পরিমাণে তেল নিচের দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। আর সেইগুলো গিয়ে নিচে থাকা জলে মিশে কিছুক্ষণের মধ্যে একটা বিশাল অগ্নিপিণ্ড তৈরি হয়ে চারিদিকে ছড়িয়ে যায়, আর তার সাথেই তাদের পার হওয়ার সমস্ত রাস্তাই বন্ধ হয়ে যায়। তখন কেউ বুঝতেই পারছিল না যে ওরা কি করবে। এবারও ডিলান অন্য সাইডে যাওয়ার জন্য একটা উপায় বার করে। সে ফায়ার ব্রিগেডের একটা পাইপ নিয়ে জলের মধ্যে ঝাঁপ দেয়, কারণ সে জানতো জলের নিচে দিয়ে গেলে আগুন ওকে ছুঁতেও পারবে না। এভাবে সাঁতার কেটে সে অন্যদিকে যেতে পারবে। তারপর সে ওই পাইপটাকে নিয়ে গিয়ে একটা রেলিংয়ের সাথে বেঁধে দেয়। এইভাবেই সে বাকিদের জন্য রাস্তা তৈরি করে ফেলে। তারপর একে একে সেই পাইপ বেয়ে বাকিরাও অন্যদিকে পৌঁছে যায় আর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ওদিকে জাহাজে সবাই যেখানে পার্টি করছিল, সেই হল রুমে সবাই অপেক্ষা করছিল এটা ভেবে যে রেস্কিউয়ার্সরা এখানে আসবে এবং তাদেরকে রেস্কিউ করবে। কিন্তু তাদের ওই ফ্লোরের চারিদিকে জল জমে জলের প্রেশার এতটাই বেড়ে গিয়েছিল যে জলের চাপে বন্ধ রাখা জানলা দরজা ধীরে ধীরে ভাঙতে শুরু করে। তারপর সেখান থেকে জল ঢুকে কয়েক মুহূর্তের মধ্যেই সবাইকে জলে ডুবিয়ে দেয়, আর তারা সবাই জলে ডুবে মারা যায়। ওদিকে ডিলান ও তার 7 জন সঙ্গীরাও সেই চিৎকার শুনতে পায়, আর তারা বুঝতে পারে সেই ফ্লোরে থাকা সবাই মারা গেছে। তারা মনে মনে ভাবতে থাকে ভাগ্যিস তারা হলরুম থেকে বেরিয়ে এসেছিল, তাই জন্যই তারা প্রাণে বেঁচে আছে। অফিসারের কথা শুনলে তারা নিঘাত মারা পড়তো। কিন্তু ওদের সবার হাতেও সময় খুব কম ছিল, কারণ জল দ্রুত গতিতে উপরে উঠতে শুরু করেছিল। তারা ফ্লোরের উপরে যাওয়ার কোনো রাস্তাই খুঁজে না পেয়ে ওরা একটা সরু এয়ার ভেন্টের মধ্যে দিয়ে যাবে বলে ঠিক করে। সবার আগে ছিল রবার্ট এবং সব শেষে ডিলান। অনেক কষ্টে সেই ছোট ভেন্টের মধ্যে দিয়ে তারা ভেন্টের শেষ প্রান্তে পৌঁছে যায়। কিন্তু রবার্ট দেখে যে ভেন্টের শেষে একটা জালি লাগানো আছে, আর সেটা বাইরের দিক থেকে একটা স্ক্রু দিয়ে আটকানো। রবার্টের হাত সেই জালিটার বাইরে বেরোচ্ছিল না, তাই সে কর্নার অর্থাৎ সেই বাচ্চাটিকে উপরে ডেকে নেয়। কিন্তু বাচ্চাটাও ওখানে থাকা স্ক্রুটা খুলতে পারছিল না। তখন রবার্ট বাকিদের কাছে ধারালো কোনো জিনিস চায় যা দিয়ে কর্নার ওই স্ক্রুটা খুলতে পারবে। তখন এলিনা তার গলায় থাকা ক্রসটা খুলে রবার্টকে দিয়ে দেয়। ওদিকে তারা দেখতে পায় যে ভেন্টের নিচ থেকে জল ক্রমে উপরে ওঠা শুরু করেছে। সময় মতো জালিটা খুলতে না পারলে তারা সবাই সেখানে ফেসে যাবে। যেহেতু ডিলান সবার নিচে ছিল, ওর পুরো শরীর আস্তে আস্তে জলের মধ্যে ডুবে যেতে থাকে। একসময় শুধু মুখ বাদ দিয়ে ডিলানের পুরো শরীরটাই জলে ডুবে যায়। এদিকে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর কর্নার সেই ক্রসের সাহায্যে স্ক্রুটি খুলে ফেলে। অবশেষে তারা সবাই ওই ভেন্টের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। ডিলান তাদের জানায় যে তারা প্রপেলার রুমের খুব কাছে আছে, যদি তারা আর 2টো ফ্লোর পার করতে পারে তাহলেই তারা জাহাজের বাইরে বেরিয়ে যেতে পারবে। এরপর তারা উপরে ওঠার রাস্তা খুঁজতে খুঁজতে একটি বন্ধ চেম্বারের মধ্যে চলে আসে। সেখানে শুধু একটা এয়ারটাইট গেট লাগানো ছিল। এখান থেকে সামনে এগোনোর কোনো রাস্তাই ছিল না, আর নিচের দিকে গেলে তারা জলে ডুবে মারা যাবে। ওরা কি করবে কিছুতেই ভেবে পাচ্ছিল না। তখন ডিলান ওদেরকে বলে এটা একটা ব্যালেন্স ট্যাঙ্ক। জাহাজের ব্যালেন্স ঠিক রাখার জন্য এই ট্যাঙ্কে জল ভরা হয়। যখন এই ট্যাঙ্কটি জলে ভরে যাবে আর এই ট্যাঙ্কের ভিতর একটা প্রেসার তৈরি হবে, তখনই ওই এয়ারটাইট গেটটি খুলে যাবে। এখান থেকে বেরোনোর আর কোনো পথ না পেয়ে তারা ওই ট্যাঙ্কে জল ভরার ডিসিশন নেয় এবং চাবি খুলে দেওয়ার সাথে সাথেই সেখানে জল ভরতে শুরু করে। কিন্তু ওখানে সেই বিজনেসম্যানের মেয়ে জেনিফার ভয় পেয়ে যায়, বলতে থাকে ট্যাঙ্কে জল ভরে গিয়েও যদি দরজা না খোলে, আর এদিকে ওরা সবাই শ্বাস চেপে যদি রাখতে না পারে তাহলে ওরা সবাই মারা যাবে। কিন্তু ডিলান বলে এরকম হতেই পারে, কিন্তু আর কোনো রাস্তাই নেই। আর কিছুক্ষণের মধ্যেই ওই ট্যাঙ্কটি জলে ভরে যায় আর তারা সকলেই জলে ডুবে যায়। অনেকক্ষণ ধরে জলে ডুবে থাকার ফলে তারা সবাই হাঁসফাঁস করতে থাকে, কিন্তু ট্যাঙ্কের ভিতর জলের সঠিক প্রেশার না থাকায় গেটটি খুলছিলই না। এদিকে জল আরো বাড়তে থাকে। ওরা এক একজন জলের মধ্যে হাঁসফাঁস করছিল। এমন সময় জলের প্রেশার আরো বেড়ে যাওয়ার সাথে সাথেই গেটটি খুলে যায়। তখন সবাই এক এক করে কোনো রকমে সেই ট্যাঙ্ক থেকে পাশের ট্যাঙ্কের ভিতর চলে যায়। কিন্তু বিপদ এখনো তাদের পিছু ছাড়েনি। তারা যেখানে আছে সেখানে জল ক্রমশ বেড়ে যাচ্ছিল, আর তারা যেদিকে যাবে বলে ঠিক করেছিল সেদিকে যেতে হলে তাদের জলের ভিতর ডুব দিয়ে সাঁতার কেটে যেতে হবে। এতক্ষণের চেষ্টায় তারা সবাই প্রায় ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তারা সাহস সঞ্চয় করে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে জলে ডুব দেয় আর সাঁতার কেটে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এলিনা জলকে খুব ভয় পেত, তাই সে সবার পিছনে পড়ে যায়।
কিছুক্ষণ সাঁতার কাটার পর হঠাৎ করে এলিনার জামা জলের ভিতরে থাকা কিছু একটার সাথে আটকে যায়। সে নিজেকে সেখান থেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে, আর তখনই তার মাথাটা জাহাজের ভিতরে থাকা শক্ত কিছুতে ধাক্কা খেয়ে যায়। তার মাথা ফেটে প্রচন্ড রক্তক্ষরণের ফলে এলিনা সেখানেই মারা যায়। এলিনার ঠিক আগেই ছিল নেলসন। পিছন দিকে ফিরে সে যখন এলিনাকে দেখতে পেল না, এলিনাকে দেখতে না পেয়ে সে এলিনাকে খুঁজতে পিছনের দিকে চলে যায়। সে এলিনাকে খুঁজে পেয়ে সেখান থেকে তাকে মুক্ত করে নেলসন উপরের দিকে উঠে আসে। এলিনা অজ্ঞান দেখে রবার্ট তখন তাকে সিপিআর দেয় আর হার্ট পাম্প করে। আসলে তারা কেউই জানতো না এলিনা অনেক আগেই মারা গেছে। এলিনাকে বাঁচানোর অনেক চেষ্টা করার পরও তারা যখন বিফল হয়, তারা সবাই ভীষণভাবে ভেঙে পড়ে। রবার্ট সবাইকে বলে, আমাদের সবার মতো এলিনারও উদ্দেশ্য ছিল এখান থেকে বেরিয়ে যাওয়া, তাই এলিনার কথা মাথায় রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতেই হবে। তারা আর মাত্র 7 জন বেঁচে ছিল। এরপর তারা সবাই একটা সিঁড়ি দিয়ে নেক্সট ফ্লোরে উঠতে শুরু করে। সেখানেও চারিদিকে জল ভরে থাকার জন্য তাদের বেরোনোর সব রাস্তাই বন্ধ ছিল। তখন বেশ কিছু খোঁজাখুঁজির পর ডিলান জাহাজের একটি ডায়াগ্রাম দেখতে পায়, আর সে সেটা সবাইকে দেখিয়ে বলে, এই করিডোরের নিচে একটা ওয়াটার টাইট দরজা আছে, সেখান থেকে আমরা প্রপেলার টিউবে যেতে পারবো। যদি একবার আমরা প্রপেলার টিউবে পৌঁছে যেতে পারি, তাহলে সেখানে থাকা এমার্জেন্সি গেট খুলে আমরা অনায়াসে জাহাজের বাইরে বেরিয়ে যেতে পারবো। তখন তারা সেদিকে যেতে শুরু করে। কিছু দূর গিয়ে তারা দেখে যে করিডোরের নিচের রাস্তা জলে ডুবে গেছে, আর সেটা অনেক দূরে, তাই সেখানে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তখন ডিলান বলে, সবাই 2 জন করে গ্রুপে ভাগ হয়ে যাও আর এমার্জেন্সি গেটটা খুঁজে বার করো। আর অনেক খোঁজার পরেও তারা যখন কোনো রাস্তা খুঁজে পেল না, তখন তারা হতাশ হয়ে পড়ে আর নিজেরা সবাই একটা রুমে বসে ডিসকাস করতে থাকে। ডিলান সব থেকে বেশি হতাশ হয়ে গিয়েছিল, কারণ সেই সবাইকে কথা দিয়েছিল যে সে সবাইকেই জাহাজ থেকে উদ্ধার করবে। তখন রবার্ট তাকে বলে, তুমি আমাদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছো, কিন্তু বাঁচা বা মরা সবই ঈশ্বরের হাতে, তার উপরই ভরসা রাখো। এমন সময় জাহাজের মধ্যে একটি বিশাল বড় ব্লাস্ট হয়। আর জাহাজটি একদিকে কাত হয়ে পড়ে। ওদিকে ম্যাগি তার ছেলে অর্থাৎ কর্নারকে খুঁজে পাচ্ছিল না। এমন সময় জাহাজের করিডোরের উল্টো দিক থেকে একটা জলের ঢেউ আসে আর ম্যাগিকে ভাসিয়ে নিয়ে যায়। আর তখনই তারা দেখে যে তাদের যেদিকে যেতে হবে সব জল বেরিয়ে গেছে। তখন ডিলান ম্যাগিকে খুঁজতে চলে যায়, আর রবার্ট বাকিদের নিয়ে প্রপেলার টিউবের দিকে চলে যায়। এদিকে কিছুক্ষণ খোঁজার পরেই ডিলান ম্যাগিকে খুঁজে পায়। এরপর তারা দুজনে মিলে কর্নারকে খুঁজতে শুরু করে। ওদিকে রবার্ট আর তার দল প্রপেলার টিউবের কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা আবার একটি বিপদের মুখে পড়ে। তারা দেখে যে সেই প্রপেলারটি প্রচণ্ড স্পিডে ঘুরছে, আর সেটাকে যে কোনো উপায় বন্ধ করতে হবে, নালে তারা কেউই সেই গেট দিয়ে বেরোতে পারবে না। রবার্ট তখন জাহাজের কাছে একটি ডায়াগ্রাম খুঁজে পায়, আর সে ক্রিশ্চিয়ানকে দেখিয়ে বলে, এই চেম্বারের নিচে ইঞ্জিন রুম আছে, সেখানে গেলে আমরা প্রপেলারকে অফ করতে পারবো। কিন্তু সব থেকে বড় প্রবলেম হলো যে রাস্তা দিয়ে যেতে হবে সেটা জলে সম্পূর্ণভাবে ডুবে গেছে, আর সেখানে যেতে হলে 150 ফুট জলের তলা দিয়ে সাঁতরে যেতে হবে। ওদিকে ডিল্যান ও ম্যাগি কর্নারকে খুঁজে পেয়ে যায়, কিন্তু সে এমন একটা জায়গা আটকে পড়েছিল সেখানে যাওয়ার রাস্তা ছিল জলের নিচ দিয়ে। তখন ডিল্যান জলে ডুব দেয় আর কর্নারকে সেখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করে। এদিকে রবার্টের কথা শুনে ক্রিশ্চিয়ান বলে, আমি সেখানে যাব, কারণ সে জানতো রবার্টের অনেক বয়স হয়ে গেছে, তাই এতটা রাস্তা সে জলে ডুবে সাঁতার কেটে যেতে পারবে না। কিন্তু রবার্ট তাকে যেতে দিতে চাইছিল না, আর সব শুনে জেনিফার কাঁদতে শুরু করে দেয়। এমন সময় রবার্ট তাদেরকে গুড বাই জানিয়ে জলের মধ্যে ঝাঁপ দেয়, আর কিছুক্ষণের মধ্যেই সাঁতার কেটে সে ইঞ্জিন রুমে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে প্রপেলার অফ করার সুইচটাই নষ্ট হয়ে গেছে, তাই সে অন্য একটি সুইচ টিপে অফ করার চেষ্টা করতে থাকে। আর তখনই সে ইলেকট্রিকের শক খায়, আর ইলেকট্রিক শকটা এতটাই তীব্র হয় যে রবার্ট মারাই যাচ্ছিল। তবে মারা যাওয়ার আগের মুহূর্তে সে প্রপেলারের রিভার্স বাটনটা চিপে দেয়, আর এভাবেই সে সবাইকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। ওদিকে অনেক চেষ্টার পর ডিল্যান কর্নারকে সেখান থেকে মুক্ত করে নেয়। তারপর তারা সেই প্রপেলার টিউবের কাছে পৌঁছে যায়। ডিল্যান সেখানে গিয়ে রবার্টের সমস্ত কথা শুনে বুঝতে পারে রবার্ট আর বেঁচে নেই। এরপর সে চেক করে দেখে প্রপেলারটি এখনো অফ হয়নি, আর সেটা রিভার্সে ঘুরছে। তখনই ডিল্যান একটা প্ল্যান করে। ক্রিশ্চিয়ান ডিল্যানের কথা মতো একটা গ্যাস সিলিন্ডার তার দিকে এগিয়ে দেয়,
কিন্তু সেখানে হাওয়ার প্রেশার এতটাই বেশি ছিল যে সিলিন্ডারটি তাদের হাত থেকে ফসকে গিয়ে ইমার্জেন্সি গেটে আটকে যায়। অন্যদিকে তাদের ওই চেম্বার ধীরে ধীরে জলে ভরে যাচ্ছিল। এটা দেখে তারা সবাই খুব ভয় পাচ্ছিল। তারা ভাবছিল যে শেষ মুহূর্তে এসে হয়তো তারা আর বাঁচতে পারবে না। ওদিকে ডিলান একটা লোহার রেলিং ধরে সেই সিলিন্ডারটিকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। আসলে প্রপেলারটা রিভার্সে ঘুরছিল, আর তার জন্যই এমার্জেন্সি গেট দিয়ে ভিতরে সব হাওয়া বিশাল স্পিডে বাইরের দিকে বেরোচ্ছিল। ডিলান যদি ওই রেলিংটা ছেড়ে দেয় তাহলে সে ওই গেট দিয়ে ছিটকে বাইরে বেরিয়ে যাবে, আর প্রপেলারে ধাক্কা খেয়ে সে মারা যাবে। অনেকক্ষণ ধরে প্রাণপণ চেষ্টা করার পর ডিলান সেই সিলিন্ডারটিকে বাইরে বের করে দেয়, আর সেটা বাইরে বেরিয়ে প্রপেলারের ধাক্কা খেয়ে একটা বিশাল বড় ব্লাস্ট হয়। ব্লাস্ট হওয়ার ফলে প্রপেলারটিতে আগুন লেগে যায়, আর সেটা ভেঙে গিয়ে বন্ধ হয়ে যায়। এরপর তারা এক এক করে সেই জাহাজ থেকে বাইরে বেরিয়ে আসে আর সমুদ্রের জলে ঝাঁপ দেয়। জাহাজ থেকে কিছুটা দূরে জলের মধ্যে একটা লাইফ বোট ছিল। সাঁতার কেটে তারা সেই বোটে উঠে পড়ে। তখন তারা দেখতে পায় যে জাহাজটি কাত হয়ে তাদেরই গায়ের উপর পড়তে চলেছে। এটা দেখে তারা তাড়াতাড়ি সেই বোটটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং ওরা সফল হয়। এভাবেই তারা শেষ বিপদ থেকেও নিজেদেরকে বাঁচিয়ে নেয়। কয়েক ঘন্টা আগে যে জাহাজটি মাথা উঁচু করে সমুদ্রে পাড়ি দিচ্ছিল, একটি অ্যাক্সিডেন্টের ফলে কয়েক মুহূর্তের মধ্যে সেটি সমুদ্রের তলায় ডুবে গেল। আর বোটে মাত্র 6 জন বেঁচে ছিল। এরপর ডিলান একটা ফ্লেয়ার গান আকাশের দিকে ছড়ে। কিছুক্ষণের মধ্যেই রেস্কিউ টিম সেটা দেখতে পায় এবং তাদের কাছে চলে আসে। এটা দেখে তারা সবাই আনন্দে হাসতে শুরু করে, কারণ এত বড় একটা বিপদ যেখান থেকে বেঁচে আসা প্রায় অসম্ভব ছিল, সেটাকে তারা সম্ভব করেছে, আর তারা সবাই জীবিত। জাহাজটি উল্টে যাবার পর 10 জন যাত্রী নিজেদের বাঁচানোর জন্য যাত্রা শুরু করেছিল, আর তাদের মধ্যে মাত্র 6 জন জীবন বাঁচাতে পেরেছিল। এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। কেমন লাগলো এই মুভিটি আমাকে কমেন্টে অবশ্যই জানান। তো আবার ফিরবো আরেকটি হলিউড মুভির অসাধারণ গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।